আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা অলরেডি জানো যে ইংলিশের একটা কুইক রিভিশন ক্লাস 1 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস অলরেডি আমি ইউটিউবে দিয়ে দিছি। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওইটা যদি কেউ না দেখে থাকো ওইটা আগে দেখবা। আজকে আমরা হচ্ছে ইংলিশ কুইক রিভিশন ক্লাস 2 এবং ইংলিশের লাস্ট কুইক রিভিশন দিব ইনশাল্লাহ। এখানে আমি শুধু তোমাকে ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করাবো না, তোমাকে কিছু অ্যানালাইসিস বলবো যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল একটা জিনিস সবসময় একটু মাথায় রাখবা ভাই, সেটা হচ্ছে আমরা একটু পরবর্তী কোশ্চেনে যাই। যে এই যে ফার্স্ট আজকে যে টপিকটা পড়াচ্ছি, প্রথম যে টপিকটা সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাই না? সাবজেক্ট ভার্ব যেই এগ্রিমেন্ট বলে একটা টপিক আছে, আমরা ছোটবেলায় যেটাকে রাইট ফর্ম অফ ভার্বস নামে পড়ছি, তাই না? তো এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এইখানের টপিকগুলো তুমি একটু অবশ্যই অবশ্যই রিভিশন দিবা, বিশেষ করে কোন কোন ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার মনে হইলেও সেটা হয় প্লুরাল, আবার কখনো কখনো ভার্ব তোমার সেন্টেন্স পড়ে মনে হচ্ছে যে এখানে সিঙ্গুলার প্লুরাল ভার্ব হবে কিন্তু হচ্ছে সিঙ্গুলার, তাই না? এবং কোন ক্ষেত্রে আমাদের সাবজেক্ট বা নাউন বা প্রোনাউন কখন প্লুরাল হবে কখন সিঙ্গুলার হবে, এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট। যেমন প্রথম প্রশ্ন দেখলে পড়বা আইদার অফ দ্য বয়েজ ড্যাশ গিলটি। তো তোমাকে দেখলে মনে হইতে পারে এখানে দুইটা জায়গায় আমাদের ড্যাশ দেওয়া থাকে, একটা বয় অবলিক বয়েজ আর একটা হচ্ছে এই যে ইজ অবলিক আর, এখন কোনটা হবে? কিংবা এই সেন্টেন্সটা পড়ে আইদার অফ দ্য বয়েজ, তুমি দেখতেছো সবার শেষে বয়েজ আছে যেটা হচ্ছে প্লুরাল, তাহলে প্লুরাল নাউনের প্লুরাল ভার্ব হওয়ার কথা, কিন্তু সঠিক উত্তর কি? এই যে আইদার অফ, নাইদার অফ, এই সকল প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত যে সকল সাবজেক্ট দিয়ে শুরু হয় সেন্টেন্সটা, তাদের বেলায় আমরা সিঙ্গুলার ভার্ব বসাই। তাহলে আইদার অফ দ্য বয়েজ ইজ গিলটি, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, মুখস্থ করো। আইদার অফ অথবা নাইদার অফ অথবা এই সকল প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে শুরু হওয়া সেন্টেন্স গুলার ভার্ব সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে আইদার অফ দ্য বয়েজ ইজ গিলটি। দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গো, খেয়াল করো, দ্য কোয়ালিটি অফ, এই যে দেখো সবসময় যে অফ যুক্ত একটা কিছু পাইতেছো না, ড্যাশ অফ মানে আইদার অফ, দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস। তাহলে এদের পরে সবসময় কি হয়? এই যে নাউন প্রোনাউন, নাউনটা হয় হচ্ছে প্লুরাল এনপি, কিন্তু ভার্বটা সবসময় হয় হচ্ছে সিঙ্গুলার এনপি ভার্সেস, আমি এভাবে বলতে এনপি ভিএস, ঠিক আছে? তাহলে এই যে এই টাইপের সেন্টেন্স, যে সহজ কথা আমি এই স্ট্রাকচার মনে রাখতে, দেখো অফ আছে কিনা, শর্ট ফর্মে কি অফ আছে কিনা, দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস, দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস প্লুরাল হবে ম্যাঙ্গোস ইজ গুড, কি হবে? ইজ গুড। তাহলে আমাদের 2 নাম্বার টপিকে শেষ। 3 নাম্বার এ নাম্বার অফ, এইখানে একটা কাহিনী আছে। একটা হচ্ছে এ নাম্বার অফ, এখানেও অফ আছে কিন্তু সমস্যাটা কোথায়? এ নাম্বার, এ নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ অ্যাবসেন্ট টুডে, এইখানে কোয়ালিটি, দা কোয়ালিটি বোঝাচ্ছে, কোয়ালিটির সাথে কি কখনো ইজ হয় না। এ নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে এখানে নাম্বারটা কি? অবশ্যই প্লুরাল বোঝাচ্ছে। আইদার অফ দ্য বয়েজ মানে বয়েজদের মধ্যে একজনও না, এখানে আসলে একজন বুঝাইতেছে। ভেতরের তথ্যটা, ভেতরের ভেতরের মূল ভাবটা বোঝা জরুরি। কোয়ালিটি, কোয়ালিটি এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এটা কি? অবশ্যই সিঙ্গুলার বোঝাচ্ছে। বাট নাম্বার একটা সংখ্যা বোঝাচ্ছে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস, একটা স্টুডেন্টগুলোর মধ্যে একটা কিছু সংখ্যক নাম্বার, কিছু সংখ্যক স্টুডেন্ট নাম্বার, এটা অবশ্যই প্লুরাল টাইপ। এই জন্য বললাম এখানে আর বসাইছে, এর নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে। সো এই যে আমি তোমাকে বললাম, আমার প্রশ্নটা পড়ার পরে তোমাকে বুঝতে হবে যে ভেতরের তথ্যটাকে, এখানে বোঝার সবচেয়ে মেইন টপিকটা হচ্ছে এই যে ফ্রেজটা প্রথমে বসাইছে, এই ফ্রেজের মধ্যে সিঙ্গুলার বোঝাচ্ছে না প্লুরাল বোঝাচ্ছে। যদি তুমি ভুলে যাও, আর যাদের এই ফ্রেজগুলো কোথায় সিঙ্গুলার কোথায় প্লুরাল মুখস্থ আছে, তারা অবশ্যই এটা সঠিকভাবে দাগায় আসতে পারবা। যাদের মুখস্থ নাই, একটু ভিডিওটা পজ করে বইটা খুলে সাথে সাথে পড়ে ফেলাও, এরপরে ভিডিওটা দেখো। 10 কিলোমিটার, মনে রাখবা এই যে যত প্রকার দূরত্ব আছে, যত প্রকার সময় আছে, যত প্রকার টাকা আছে বা ডলার আছে, সব সময় এরা কি হয়? এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়। দেখো 10 একটা সংখ্যা প্লুরাল, এদের পরে নাউন প্রোনাউন বললাম প্লুরাল বসবে, যেহেতু 10 কিলোমিটার হয়েছে, 1 হলে কিলোমিটার হইতো, যখনই 1 এর বেশি হয়ে গেছে কিলোমিটার হয়েছে। বাট 10 কিলোমিটার একটা দূরত্ব, এর জন্য এরপরে ভার্ব সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। ইজ এ লং ডিস্টেন্স টু ওয়াক। কথা ইনশাল্লাহ ক্লিয়ার।
এরপর টপিকে আসি, নাইদার রহিম নর করিম। দেখো নাইদার নর আইদার অরের বেলায় এই যে লাস্টের যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী ভার্ব বসবে। তাহলে কারিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ 5 নাম্বার শেষ, কারেক্ট। তাহলে আমরা 5টা কোশ্চেন পড়লাম, যে 5টা কোশ্চেন হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর টপিকটা আমি তোমাকে অ্যানালাইসিস করে বলি, কোন কোন ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার, কোন কোন ক্ষেত্রে ভার্ব প্লুরাল, নাউন প্লুরাল। এই জায়গাটা তুমি অবশ্যই বই খুলে পড়ো। তোমাকে আমি বুঝাই দিচ্ছি ভাইয়া কি পড়বো বুঝতেছি না, এইটা যারা প্রশ্ন করো আমাকে, আমি তোমাকে বুঝাই দিলাম তোমাকে এখন কি পড়তে হবে। এরপরে আসো স্পেলিং। তাহলে আমরা এই যে টপিকগুলো পরবর্তীতে কিছু কোশ্চেন পাবো সেটা হচ্ছে সবগুলাই স্পেলিং নিয়ে। এখন স্পেলিং নিয়ে এর আগেও আমি বলছি যাদের স্পেলিং নিয়ে সমস্যা হয় ডিসক্রিপশন বক্সে আমার স্পেলিং এর 10টা ক্লাস দেওয়া আছে, প্রত্যেকটা ক্লাস হাতে গোনা 10-15 মিনিট 2x স্পিড দিয়ে করে ফেললেও তোমার ইনশাল্লাহ স্পেলিং 100% কমন। আমি খুব সুন্দর করে তোমাকে পড়াই দিচ্ছি, ইনশাল্লাহ তোমার আর বইও খোলা লাগবে না, তুমি ক্লাস দেখে দেখে সাথে সাথে প্র্যাকটিস করে ফেলবা। ঠিক আছে, সবচাইতে কমন উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি স্পেলিং সলভ করছি, স্পেলিং এর প্লেলিস্ট আমি ফুল ফ্রি প্লেলিস্ট করে দিয়েছি। আচ্ছা আসো, কারেক্ট দ্য স্পেলিং রিসিভ। তো আমরা রিসিভ পড়ানোর সময় আমি পড়াইছিলাম যে রেসে ইভে পড়ানোর সিস্টেমটা হচ্ছে উচ্চারণটাকে ভাইয়া ফেলানো, নষ্ট করা, নিজের উচ্চারণটাকে নষ্ট করা। রেসে RECE রেসে, রেসে ইভে, এই যে রেসে ইভে রিসিভ। কারেক্ট দ্য স্পেলিং কমিটি। কমিটি মানে হচ্ছে ETM হোল স্কয়ার, ETM হোল স্কয়ার মানে কি এখানে দুইটা ই আসবে, দুইটা টি আসবে, দুইটা এম আসবে। এই দেখো দুইটা ই, দুইটা টি, দুইটা এম। কমিটি মানে হচ্ছে ETM হোল স্কয়ার। এই কমিটি প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই দেখো আরেকটা প্রশ্ন আছে এনভায়রনমেন্ট। আসলে এটা সহজ প্রশ্ন, এনভায়রনমেন্ট, তাই না? এখানে কি আছে, একটা এন বাদ আছে, এনভায়রনমেন্ট। অকার্ড, অকার্ড বানানটা কি? অকার্ড যেটা ঘটনা ঘটে গেছে, OCCURRED, OCCRRED, অকার্ড, অকার্ড, অকার্ড শেষ। টুমোরো, টুমোরো বানানটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এইখানে ডাবল এম নাই, সমস্যাটা হচ্ছে ডাবল আর আছে বাট ডাবল এম নাই। তো আমি এভাবে মনে রাখতাম, দেখো টু প্লাস মো, টু মো, টু মো, এরপরে ডাবল আর ও ডাব্লু, তাহলে আর জীবনে ভুল হবে না। ঠিক আছে, টু মো ডাবল আর ও ডাব্লু, ডাবল আর ও ডাব্লু। অনেক ক্ষেত্রে তম আর রো এভাবে পড়ে, তম, তম আর রো, তোমার যেটা সুবিধা হয় পড়ো, আমার এটা ভালো লাগে। হি ইজ, তাহলে এই যে আমরা 6, 7, 8, 9, 10 পড়লাম, এটা কোথা থেকে আসতেছে? স্পেলিং থেকে আসতেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি স্পেলিং থেকে একটা না একটা প্রশ্ন ইনশাল্লাহ এবার আসবেই, এবং সেটা তুমি যদি অলরেডি পড়ে থাকো তো ভালো, যদি পড়তে অসুবিধা হয় তুমি প্লে লিস্টটা করে ফেলাও 2x স্পিড দিয়ে। 11 নম্বর কোশ্চেনটা দেখো, হি ইজ অ্যাফ্রেড। তাহলে এইটা আসছে কোথা থেকে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভাই মাথা নষ্ট জিনিস। অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেড অফ ভীত হওয়া, ভীত তত্রস্থ হওয়া। দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে বিষয়টা সংক্ষেপে আমরা বলি এপি, এইটা পড়ার সিস্টেমটা কি, বা এখন আসলে তোমার কি করা উচিত আমি তোমাকে সংক্ষেপে বলি। সেটা হচ্ছে তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে বারবার রিডিং পড়া উচিত, বারবার রিডিং। আচ্ছা, কেউ যদি বারবার রিডিং পড়ার পরেও এখন মনে হইতেছে না এখন বারবার রিডিং পড়া তোমার পক্ষে সম্ভব না, দেখো অ্যাকচুয়াল সিস্টেম এটা, বারবার রিডিং পড়া আমি এভাবে মুখস্থ করছি। যদি এটা সম্ভব না হয় তুমি জাস্ট মেডিকেল, ডেন্টাল, BCS, DU এর কোশ্চেন সলভ করে ফেলাও, ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করা যায় 2টা প্রশ্ন আসলে একটা কমন আসবে। হি ইজ অ্যাফ্রেড অফ স্নেকস। আরেকটা কথা আমি তোমাকে বলি, মেডিকেলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কখনোই কঠিন করে না, সহজ যেগুলি আগে বিভিন্ন পরীক্ষা আসছে সেগুলি দেয়। তুমি দেখাও বিগত 20 বছর একটা আসে নাই। হি ইজ প্রফিসিয়েন্ট ড্যাশ ম্যাথমেটিক্স। দেখো প্রফিসিয়েন্ট ইন বসাই আমরা, ঠিক আছে? তাহলে স্কিলড ইন মানে দক্ষতা বুঝাইতে, কি বুঝাইতে? দক্ষতা, সে ম্যাথমেটিক্সে দক্ষ। এই ক্ষেত্রে আমরা প্রফিসিয়েন্টের পরে কি বসাই? ইন বসাই। তাহলে মুখস্থ করো প্রফিসিয়েন্ট ইন। এক্সপার্ট এটও হয়, এক্সপার্ট ইনও হয়, ঠিক আছে? এর আরেকটা টাইপ আছে এক্সপার্ট, এক্সপার্ট এটও হয় মনে রাখবা, এক্সপার্ট ইনও হয়, দুইটাই সেম জিনিস। তো হি ইজ প্রফিসিয়েন্ট ইন ম্যাথমেটিক্স। ওকে, কোনো কিছু করার বেলায় আমরা অ্যাট বসাই সাধারণত,
আর কোন সাবজেক্টে দক্ষতা বুঝাইতে আমরা সাধারণত ইন বসাই, ঠিক আছে? তাহলে 12 নাম্বার শেষ। 13 নাম্বার, হি পারসিস্ট টেড ড্যাশ ডিমান্ড। এই যে পারসিস্ট ইন, দেখো এই যে পারসিস্ট ইন, এই কোশ্চেনগুলো কেন আনছি? কারণ এগুলি বিগত অনেক পরীক্ষায় এটা এসে গেছে, সো এগুলিই দিবে। হি ইজ ইনডিফারেন্ট, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যে ইনডিফারেন্ট টু, দেখো ইনডিফারেন্ট টু, ক্যালোস টু, এটা খুবই গুরুত্বপূর্ণ। নিয়ার টু, ক্লিং টু, অ্যাডজাসেন্ট টু। এই যে আমি বললাম আমাদের ব্যাচে এইভাবেই পড়াইছি যে টু কোনগুলো ওয়ার্ডের সাথে টু বসে, কোনগুলো ওয়ার্ডের সাথে অফ বসে, একবারে পড়াইছি। এটা এখন সম্ভব না তোমার, এটা প্রথম থেকে শুরু করলে ভালো হতো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সিস্টেম পড়ার সিস্টেমটা হচ্ছে একবারে এভাবে যে কোনগুলো ওয়ার্ডের সাথে টু বসে, কোনগুলো অফ এক বসে, একবারে পড়ে ফেলা। এখন সম্ভব না, এখন তুমি কোশ্চেন সলভ করো। ইনডিফারেন্ট টু, এটা অনেকবার আসছে পরীক্ষা। হি ইজ ইনডিফারেন্ট টু ওয়েলথ, হি ইজ ক্যালোস টু ওয়েলথ, হি ইজ, তারপরে এর অনেক শব্দ আছে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন পড়াই দিই, সেটা হচ্ছে জিয়ার অ্যাট, স্নিয়ার অ্যাট, লুক অ্যাট। এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্য বয়েজ জাম্পড ইনটু দ্য রিভার। এই যে তুমি যদি কোনো কিছুর মধ্যে জাম্প দাও, এটা হচ্ছে ধরো পন্ড বা এটা ধরো রিভার, কোনো কিছুর মধ্যে তুমি জাম্প দাও, তখন হচ্ছে ইনটু আমরা বসাই, তাই না? তখন আমরা কি বসাই? ইনটু বসাই। তো তোমাকে আমি বুঝাইতে চাচ্ছি, তোমার এই আগামী 2 দিনের মধ্যে তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টানা একবার রিডিং পড়ে যাবা। রিডিং পড়ে যাবা। আচ্ছা, হি ডাইড অফ কলেরা, এই যে রোগে মারা যাওয়া, ডাই নিয়ে যেই আমাদের গ্রুপ ভার্ব গুলো আছে, দেখো আমি আগে বলি, আমাদের এখন তোমাদের কি পড়তে হবে? গ্রুপ ভার্ব। লাস্টের দিকে এসে এই জিনিসগুলা তাজা পড়বা, তাজা ছেড়ে দিয়ে আসতে পারবা পরীক্ষার হলে। এই যে গ্রুপ ভার্বের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ডাই, তারপরে কাম, তারপরে রাউন্ড, তারপর অনেক আছে। মোস্ট ইম্পর্টেন্ট আমি আসতেছি। এই যে রোগে মারা যাওয়া, কলেরা কি একটা রোগ না? ডায়রিয়া কি একটা রোগ না? এর জন্য আমরা অফ বসাই। তারপরে এই যে ব্রেক, তারপরে বেয়ার ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা সাধারণত মুখস্থ হইতে চায় না, কিন্তু বারবার পড়লে হবে। আর নগদ পড়লে তুমি হবে। পরীক্ষার 2 দিন আগে পড়ে যাও, পরীক্ষার ঠিকই মনে থাকবে। যেমন হি ব্রেক ডাউন মনে পড়ে কি? ভেঙে পড়া। আবার স্টপ ওয়ার্কিং, কোনো কিছু ভেঙে পড়লে কি সেটা স্টপ ওয়ার্কিং ওয়ার্ক হয়ে যায়। দ্য কার ব্রোক ডাউন, দ্য কার ড্যাশ ব্রোক ডাউন। ক্যারি আউট মানে চালিয়ে যাওয়া। ক্যারি আউট মানে কি? চালিয়ে যাওয়া। মনে রাখো এগুলি কেন দিছি, কারণ অ্যানালাইসিস করে আমার কাছে মনে হয়েছে এই জায়গাগুলো এইবারে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যেমন ক্যারি নিয়ে একটা প্রশ্ন দিছি, মানে কি একটা প্রশ্ন সলভ করতে হবে না, আমি তো লিখে দিচ্ছি, বই থেকে পড়ো, কমপ্লিট করা। দে ক্যারিড আউট দ্য প্ল্যান, তারা প্ল্যানটা চালিয়ে গেছিল। ক্যারি আউট। লুক আফটার, এই যে লুক আফটার, তারপরে হচ্ছে আর আসতেছি, লুক আফটার মানে কি? দেখাশোনা করা, টেক কেয়ার, দেখাশোনা করা। শি লুকস আফটার হার গ্র্যান্ডফাদার। তাহলে কি পড়াইলাম দেখো? ডাই পড়াইছি, কাম পড়াইছি, রাউন্ড পড়াইছি, ব্রেক পড়াইছি, বেয়ার পড়াইছি, ক্যারি পড়াইছি, লুক পড়াইছি। আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলি তুমি দেখলে বুঝবা। তারপর হচ্ছে গিভ, এই যে গিভ আপ, গিভ ইন, গিভ আপ, গিভ ইন। হি গিভ আপ অর্থাৎ স্টপ, কুইট। হি গিভ আপ স্মোকিং, ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। টার্ন ডাউন রিজেক্ট করা। বেয়ার আউট কনফার্ম করা। সেট ইন তৈরি, বিগিন শুরু হওয়া। ফল ব্যাক অন ডিপেন্ড অন, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ফল ব্যাক অন শব্দ অর্থ কারো উপর নির্ভর করা। এরপর আসো পুট আপ উইথ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটা একদম টানা মুখস্থ করবে, প্রচুর পরিমাণ আসছে। এটা বিসিএস আসছে, এটা ডিইউতে আসছে, এটা মেবি একবার ডেন্টালেও এসে গেছে। সেটা হচ্ছে টলারেট করা। পুট আপ উইথ মানে কি? টলারেট করা। আচ্ছা, এখন আসো তাহলে আমাদের 25 নাম্বার পর্যন্ত যাবতীয় যা বুঝলাম সেটা হচ্ছে আমাদের গ্রুপ ভার্বে আমি যেগুলি লিখে দিলাম এগুলি বললাম অবশ্যই তুমি নিজে বই থেকে একবার পড়ে যাবা, সাথে আর কিছু তোমার ইম্পর্টেন্ট মনে হলে সেটাও তুমি পড়ে যাবা। এরপরে প্রশ্নটা হইতেছে আমাদের ইডিয়মস, ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে, ঠিক আছে? ফ্রেজ এন্ড ইডিয়মস। দেখো ফ্রেজ এন্ড ইডিয়মস অনেক বইতে ব্যাখ্যার মধ্যে অনেক কিছু দেয়া, তুমি আর কিচ্ছু না, তোমার জাস্ট বিসিএস গুলা সলভ করা। বিসিএস, ডিইউ আর ম্যাথ থাকলে ম্যাথ দ্যাট যেটাকে আমরা বলি, এইটুক সলভ করে যাবা শেষ এই 2 দিনের মধ্যে। এ পিস অফ কেক মানে কি? ভেরি ইজি। এ পিস অফ কেক মানে হচ্ছে ভেরি ইজি, খুবই সহজ জিনিস।
টু বার্ন দ্য মিডনাইট অয়েল মানে কি স্টাডি ওয়ার্ক লেট অ্যাট নাইট, এই যে স্টাডি মানে টু বার্ন দ্য মিডনাইট লাইট, স্ট্রম ইন এ টি কাপ স্মল ইস্যু মেক বিগ, দেখো এ স্ট্রম ইন এ টি কাপ, টি কাপের মধ্যে কি কখনো ঝড় হওয়া সম্ভব, মানে কি এটা বললাম তোমার কি একটু বাংলা করলেও তুমি অনেক ক্ষেত্রে পরীক্ষা হলে কমন সেন্স দিয়ে দাগাই দিয়ে আসতে পারবা। এই স্মল ইস্যু মেড বিগ, টি কাপ ছিল ছোট এর মধ্যে স্ট্রম হয়েছে বড় হয়েছে, তার মানে একটা ছোট্ট ইস্যু ছিল সেটা বড় করা হয়েছে। তাহলে 26, 27, 28 কি বুঝলা, ফ্রেজ এন্ড ইডিয়ম প্রত্যেকটা জিনিসই বিসিএস ডিউ ম্যাথ সলভ করলেই হয়ে যাবে। এখন বইয়ের ভিতর থেকে পড়ার কোনো দরকার নেই। যে এট দ্য 11th আওয়ার মানে কি, এট দ্য লাস্ট মোমেন্ট, 11th আওয়ার মানে কি শেষ মুহূর্তে, হিট দ্য নেইল অন দ্য হেড, সে এক্স্যাক্টলি দ্য রাইট থিং, সি এক্স্যাক্টলি দ্য রাইট থিং, নেইল অন দ্য হেড মানে এক্স্যাক্টলি দ্য রাইট থিং, যেটা সঠিক সেটা তোমাকে বলতেই হবে। তাহলে দেখো আমি বিগত ক্লাসে গ্রামাটিক্যাল টপিকটা তোমাকে পড়ায় ফেলেছিলাম, আজকে আসলে আমি ফোকাস করছি ভোকাবুলারি পার্টের উপর। আমি একটু তোমাদেরকে বলে দিতে চাই যে ভোকাবুলারি শেষ মুহূর্তে আসলে তোমাকে কি করতে হবে। 1 নাম্বার দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, জাস্ট কোশ্চেন গুলা সলভ করার দরকার আপাতত নাই, পারলে রিডিং পড়ো, একবার একটু রিডিং পড়ে যাও। 2 নাম্বার গ্রুপ ভার্ব, ইম্পর্টেন্ট কোশ্চেন, অনলি কি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিগত বছরের ম্যাথ বিসিএস ডিইউ সলভ করলে, যদি তাও না পারো জাস্ট বিসিএস গুলা সলভ করে যাও ভাই। 3 নাম্বার ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে স্পেলিং, দেখো স্পেলিং হচ্ছে কোশ্চেন সলভ, যদি সলভ করতে খুব বেশি প্যারা খাও আমার প্লে লিস্টটা করো, সব হয়ে যাবে একবারে, এক বসাতে সব হয়ে যাবে। 4 নাম্বার ফ্রেজ অ্যান্ড ইডিয়মস কি করতে বলছি, অনলি কোশ্চেন সলভ, ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করতে বলছি। যদি অনেক বেশি সমস্যা হয় তুমি আগে বিসিএসটা করবা এরপরে ডিউ করবা, এনাফ। এই 4টা টপিক থেকে ইনশাআল্লাহ এবার 4টা কোশ্চেন তুমি কমন পাবা, ঠিক আছে। বেস্ট অফ লাক। এই পর্যন্তই আমার ইংলিশ নিয়ে শেষ কথা হলো, মানে ইংলিশের ক্লাস হয়তো বা আর দিব না, কারণ এনাফ ইজ এনাফ, এর বেশি এখন তোমার ইনপুট নেওয়ার ওয়ার কোনো ওয়ে নাই। যেই কথাগুলো বললাম এটা একটু তুমি পড়ার টেবিলে বসো, ঠিক আছে। আমার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আমি কি প্রত্যেকটার উপর ক্লাস নিতে পারতাম না, 1 ঘন্টা করে নেই, কারণ কি এখন আমার ক্লাস করার কোনো তোমার দরকারই নাই। তোমাকে আমি একটা সাজেশন দিয়ে দিছি, পাথওয়ে বলে দিছি, তুমি এই সাজেশন অনুযায়ী তুমি নিজে একটু জাস্ট 2-3 ঘন্টা আজকের দিন বসো, আগামী দিন বসো, ইনশাআল্লাহ এটা তোমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। বেস্ট অফ লাক, টাটা।